হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অল্টারনেটিং কারেন্ট এন্ড সার্কিট 04 তার মানে এর আগে অল্টারনেটিং কারেন্টের উপরে 3টে ক্লাস আপলোড হয়ে আছে। আজকে চতুর্থ ক্লাস। তো চতুর্থ ক্লাসে মূলত আমরা যে টপিকটা কভার করব সেটা হলো আরএল সিরিজ সার্কিট। আরএল সিরিজ সার্কিট শুরু করবার আগে আমাদের লাস্ট 3টে ক্লাসে যেটা অল্টারনেটিং কারেন্টের উপরে তৈরি, সেই 3টে ক্লাসে আমরা কি কি টপিক মূলত কভার করেছি সেটা একবার জেনে নেব। দেখো, লাস্ট যে 3টে ক্লাস করানো হয়েছে সেখানে অল্টারনেটিং কারেন্টের একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে আমরা বেশ খানিকটা এগিয়ে গেছি। টপিক কি কি কভার করেছি একবার জেনে নাও। একদম রাইট সাইডে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ অল্টারনেটিং কোয়ান্টিটিস, তারপর অ্যাঙ্গুলার ভেলোসিটি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিসিটি, অ্যাভারেজ ভ্যালু মানে ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুজ, যেটা অল্টারনেটিং কারেন্টকে ডিল করার সময় আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুজ নিয়ে ডিল করতে হয়। তার মধ্যে অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালু, এগুলো সম্পর্কে ডিটেইল যদি জানতে চাও তাহলে তোমাকে একটু কষ্ট করে ওই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হবে। যে টপিকটা তুমি জানতে চাইবে সেই টপিকটা, সাপোজ তুমি মনে করো অ্যাভারেজ ভ্যালু জানতে চাইছো, তো অ্যাভারেজ ভ্যালু লিখে সার্চে গিয়ে অ্যাভারেজ ভ্যালু লিখে সাইন অফ দ্য রিভার্স সুইং লিখলে কিন্তু তুমি পেয়ে যাবে। তারপর ফর্ম ফ্যাক্টর, মূলত দুটো ফ্যাক্টর ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে এই ফ্যাক্টরগুলো আমাদের খুব কাজে আসে। তার মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর এবং পিক ফ্যাক্টর। তারপরে আমরা কভারেজ দিয়েছি ফেজ এন্ড ফেজ ডিফারেন্স, তারপরে পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি আরএল সিরিজ সার্কিট, মূলত আগের দিন ক্লাসে আমরা পিওর সার্কিট নিয়ে ডিল করেছিলাম, পিওর এলিমেন্ট নিয়ে ডিল করেছিলাম, এবং সেই ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি কম্বিনেশন সার্কিটে চলে যাব, কম্বিনেশন সার্কিট তোমাকে বোঝাবো। তো শুরুটা করব আরএল সিরিজ সার্কিট দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে একটা আমি সার্কিট ড্র করেছি। সেই সার্কিটে আমি দুটো এলিমেন্ট নিয়েছি, দুটো এলিমেন্ট, একটা হচ্ছে রেজিস্টিভ এলিমেন্ট, পিওর রেজিস্টিভ এলিমেন্ট, আর একটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ এলিমেন্ট। এই দুটো এলিমেন্টকে সার্কিট দেখে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারছো দুটো এলিমেন্টকে আমি সিরিজে কানেক্ট করেছি। সিরিজে কানেক্ট করার পর তাদের অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, অবশ্যই অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। তো যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি আমি এখানে লিখেছি VRMS। এর আগে আমি কিছু ক্লাসে ভি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে সার্কিট সলভ করেছি। এটাতে আমি চাইছি একটু আরএমএস ভ্যালু নিয়ে সার্কিটটাকে সলভ করতে, কাজেই তোমাদের যাতে সব রকম ভ্যালু নিয়ে ডিল করার অভ্যেসটা তৈরি হয়। কাজে এখানে VRMS নিয়ে আমি চলবো, এবং সাথে সাথে এটাও তোমরা বোধহয় জানো যে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিস, যেটা মেজারেবল কোয়ান্টিটি, যেটা আমরা মূলত ভোল্ট মিটার কিংবা অ্যামিটার এই জাতীয় মেজারিং ইনস্ট্রুমেন্টে যে ভ্যালুসটা আমরা মেজার করে থাকি সেটা কিন্তু আরএমএস ভ্যালু মানে এফেক্টিভ ভ্যালু, ওটাই সার্কিটে আলটিমেটলি কার্যকরী ভ্যালু হয়। কাজে আরএমএস ভ্যালু নিয়ে ডিল করলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো আরএমএস ভ্যালু একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে সার্কিট যদি ক্লোজ হয় তাহলে অবশ্যই সেই সার্কিটের মধ্যে দিয়ে একটা অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটা এখানে আমি দেখিয়েছি আই, এবং এটাও কিন্তু আরএমএস ভ্যালুই ধরেছি আমি। এবং সাথে সাথে অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল ল অফ সিরিজ সার্কিট, মানে আমরা একদম শুরুতে এগুলো পড়েছি বেসিক ফান্ডামেন্টালে, যে সিরিজ সার্কিট যদি হয়, এবং সিরিজ সার্কিট কি করে হবে, দুটো কিংবা তার অধিক এলিমেন্ট যদি আমি সিরিজে লাগাই, অর্ডারটা সিরিজ অর্ডার হতে হবে। যদি আমি সিরিজে কানেক্ট করি এবং তার অ্যাক্রসে যদি একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এবং অবশ্যই সেটা যদি এসি ভোল্টেজ হয়, তাহলে কি হয় মূলত দেখো, এসি কিংবা ডিসি সেটা প্রাথমিকভাবে আমাদের ম্যাটার নয়। আমরা যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি কোন কোন জিনিস আমাদের একদম শুরুতে মাথায় আসে, যেটা হচ্ছে দেখো, ভোল্টেজ যেটা তুমি অ্যাপ্লাই করেছো তার ধরুন একটা কারেন্ট ফ্লো হবে, সার্কিট ক্লোজ, ডেফিনেটলি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। যে কারেন্টটা কিন্তু অবশ্যই আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, এল এর মধ্যে দিয়েও কিন্তু সেই একই পরিমাণ কারেন্ট ফ্লো হবে, কারণ কারেন্টটা কিন্তু কোনো ব্রাঞ্চে ভাগ হওয়ার মতো এখানে কোনো অপশন নেই।
কাজেই যে কারেন্টটা এখান দিয়ে ফ্লো হচ্ছে সেই কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে, সাথে সাথে সেই কারেন্টটাই কিন্তু ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হবে এবং সেই কারেন্টটাই সোর্সে রিটার্ন আসবে, এটা আমরা জানি। তো সুতরাং যদি টোটাল কারেন্টের কথা বলা হয় ইন কেস অফ সিরিজ সার্কিট, তাহলে ডেফিনেটলি এখানে I ইকুয়ালস টু এই IR ইকুয়ালস টু IL, এটা আমাদের প্রত্যেকেই জানা আছে যে প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হবে। সুতরাং এর মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে সেটাকে IR এ নামে কল করছি, এর মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে সেটাকে IL নামে কল করছি, যেটা ফাইনালি রিটার্ন আসছে সেটাকে টোটাল I হিসাবে কল করছে। তো টোটাল I ইকুয়ালস টু IR প্লাস টোটাল R ইকুয়ালস টু IR ইকুয়ালস টু IL। এখন ভোল্টেজে চলে আসি। তো ভোল্টেজ মূলত আবারও বলছি, অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল ল অফ সিরিজ সার্কিট আমরা জানি যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি মানে ভি অ্যাপ্লাইড, বেসিক্যালি ভি অ্যাপ্লাইড যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি সেই ভোল্টেজটা সিরিজ সার্কিটে যে কটা এলিমেন্ট থাকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। নিজেদের মধ্যে ভাগ করবার সময় একটা জিনিস, একটা রেশিওতে তারা ভাগ করে, কিসের উপরে ভিত্তি করে না, যেহেতু V ইকুয়ালস টু IR, যেহেতু ভোল্টেজ ইকুয়ালস টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, আমি এখানে রেজিস্ট্যান্সের জায়গায়, স্পেসিফিক্যালি রেজিস্ট্যান্সের জায়গায় I ইনটু অপোজিশন লিখবো। অপোজিশন লিখবো। কেন লিখবো? কারণ জেনে রাখো যে সিরিজ সার্কিটে, যদি আমি আসবো সেখানে, সিরিজ সার্কিটে অপোজিশন বলতে শুধু রেজিস্ট্যান্সকে বোঝানো হয় না। সিরিজ সার্কিটের অপোজিশন বলতে যেমন রেজিস্ট্যান্স আছে, তেমনি আরো দু রকম নেচারের অপোজিশন আছে, যার মধ্যে একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটাকে তোমরা XL দিয়ে ডিনোট করো, এবং আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, যেটাকে XC দিয়ে ডিনোট করা হয়। আমি আসবো সেখানে। তো I ইনটু অপোজিশন মানে তুমি IR ও বলতে পারো, ইন কেস অফ ডিসি সার্কিট কিংবা পিওর রেজিস্টিভ সার্কিট সেটাকে কিন্তু IR বলতে পারো। তো I ইনটু অপোজিশন যদি হয়, দেখো I যদি উভয়ের ক্ষেত্রে সমান হয় তাহলে বেসিক্যালি ভোল্টেজ কে কতটা পাবে সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে অপোজিশনের উপরে। তো I দুজনের ক্ষেত্রে যদি একই হয় তাহলে V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অপোজিশন। আমি আবারও বলছি, এটা কিন্তু শুধুমাত্র সিরিজ সার্কিটের ফান্ডামেন্টাল ফর্মুলা। তো ভোল্টেজ সেখানেই বেশি ভোল্টেজ ড্রপ হবে কিংবা সেই এলিমেন্টটাই বেশি ভোল্টেজ পাবে যার কিন্তু অপোজিশনটা বেশি। কাজেই এখানে ভোল্টেজটা ভাগ করে নেবে অ্যাকর্ডিং টু দেয়ার অপোজিশন রেশিও। তো ভি অ্যাপ্লাইড ইকুয়ালস টু, এখানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্টর আমি দেখিয়েছি VR, বুঝতে সুবিধা হবে, ভি সাফিক্স আর দেখিয়েছি। সুতরাং তুমি বলবে যে এই দুজনে মিলে এই ভোল্টেজটাকে এই দুজনে মিলে ভাগ করে নেবে, তাহলে এ যে ভোল্টেজটা সেটা হচ্ছে VR এবং এর প্রাপ্ত ভোল্টেজ হচ্ছে VL। তো তুমি এটাই করতে চাইবে যে সিরিজ সার্কিটে এটাই ফান্ডামেন্টাল ফর্মুলা, যে টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু সাম অফ ইন্ডিভিজুয়াল ভোল্টেজ। এটা খুবই স্বাভাবিক, কিন্তু একটা কথা এখানে বলতে চাই, এই সূত্রটা সঠিক কিনা সেটাও একবার দেখতে হবে ইন কেস অফ এসি সার্কিট। দেখবো তার আগে আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, যে VR ইকুয়ালস টু তুমি এখানে IR লিখতে পারো অনায়াসে, এবং প্লাস VL এর জায়গায় এখানে I ইনটু অপোজিশন। এখানে একটু দেখতে হবে যে এর অপোজিশনটা তো L নয়, অপোজিশন কিন্তু L নয়, ইন্ডাকটেন্সে ওটা হচ্ছে, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স, কিন্তু তাহলে ওর অপোজিশনটা কি? আমি যেমনটা লাস্ট ক্লাস দেখলেই বুঝতে পারবে, আমি যেমনটা বলেছিলাম, ইন্ডাকটেন্স দ্বারা অফার্ড হয় যে অপোজিশন সেটাকে আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সকে আমরা X দিয়ে ডিনোট করি। রিঅ্যাক্টেন্স এও একটা অপোজিশন, যেমন রেজিস্ট্যান্স একটা অপোজিশন, সিমিলারলি ইন্ডাকটেন্স একটা অপোজিশন। তো রেজিস্ট্যান্সকে আমরা R দিয়ে ডিনোট করি এবং ইন্ডাকটেন্সকে রিঅ্যাক্টেন্সকে আমরা X দিয়ে ডিনোট করি। যেহেতু এটা ইন্ডাকটেন্সের রিঅ্যাক্টেন্স তাই X সাফিক্স L লিখি, এবং এটা ইকুয়ালস টু, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে প্রুভ করে দিয়েছিলাম, এটা ইকুয়ালস টু ওমেগা L। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সাইন ওয়েভ ফর্মের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং সাথে সাথে ইন্ডাকটেন্স যদি এর সঙ্গে গুণ করি তাহলে অপোজিশনটা পেয়ে যাব। তো ওমেগা ইকুয়ালস টু 2πf, এটা আমরা শুরুর দিন থেকে ডিল করছি, শুরুর ক্লাস থেকে। তো ওমেগা ইকুয়ালস টু 2πf এবং সাথে সাথে L। তো আমরা XL ইকুয়ালস টু ওমেগা L ও লিখতে পারি, XL ইকুয়ালস টু 2πfL ও লিখতে পারি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ইউজ করি, কিন্তু প্রয়োজন যদি হয় তবে কিন্তু আমরা এই ফর্মুলাকেও ব্যবহার করি। তো
এখন আমি জানতে চাইছি তাহলে অপোজিশনটা কি, এর দ্বারা যে অপোজিশন সেই অপোজিশনটা কিন্তু এক্সেল, সুতরাং আই ইনটু অপোজিশন। এখানে একটু বলে রাখি যে এই এক্সেল কিন্তু বেসিক্যালি এক্সেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, যেমন ফ্রিকোয়েন্সি এক্সেল কিন্তু ঠিক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, কিন্তু কোন সার্কিটে যখন আমরা একটা ইন্ডাক্টরকে প্লেস করে দিই তখন মূলত আমরা তার এলটা কিন্তু কনস্ট্যান্টই, কারণ আমি তার কোনো লেন্থ বাড়াচ্ছি না, আমি তার কোনো ক্রস সেকশনাল এরিয়া বাড়াতে পারছি না, কিংবা তার নাম্বার অফ টার্নসেরও কোনো চেঞ্জেস আনতে পারছি না, কিংবা সে কতটা আয়রন ওরিয়েন্টেশনের মধ্যে রয়েছে সেটাকেও পরিবর্তন করি না, কাজেই এলটা কিন্তু কনস্ট্যান্টই ধরে নেওয়া হয়। আর যদি সেই সার্কিটের ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয় তবে কিন্তু সেই সার্কিটের বাধার কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। তো এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে যে এক্সেল ইজ ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি এবং এদের রিলেশনটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং সাথে সাথে এটাও একদম পরিষ্কার করে বলা দরকার যে যে হারে ফ্রিকোয়েন্সি বাড়বে সেই হারেই কিন্তু এক্সেল বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ যে হারে ফ্রিকোয়েন্সি কমবে সেই হারেই কিন্তু এক্সেল কমবে। তো আমি বলতে চাইছি যে টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু, এখন আমি এটা লিখতে পারি যে কোনো ভোল্টেজ ইকুয়ালস টু আই ইনটু অপোজিশন, এটা ওহমস লতে পরিষ্কার ভাবে বলা রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে আই আর প্লাস আই এক্সেল কিংবা ভি আর প্লাস ভি এক্সেল এই দুজনে কি এভাবে যোগ হতে পারে, এভাবে কি যোগ হতে পারে একবার দেখি। আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট, সাপোজ দ্যাট দেয়ার ইজ নো ইন্ডাক্টর এন্ড নো ক্যাপাসিটর, সাপোজ দ্যাট এটা পিওর রেজিস্টিভ সার্কিট, এর অ্যাক্রসে যদি অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই করা হয়, এটা প্রুভ করেছিলাম, তোমরা গিয়ে দেখে আসতে পারো। প্রুভ করেছিলাম যে এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছে এবং তার দরুন যে কারেন্টটা ফ্লো হচ্ছে এরা ইজ ইন ফেজে হয়। ইজ ইন ফেজ মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনরূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকা চলবে না, মানে থাকে না ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনরূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না যদি কিনা সার্কিটটা পিওর রেজিস্টিভ হয়। এবং এক্ষেত্রে বলা যায় যে সার্কিটটা ডিসি সার্কিটের মতো কিন্তু বিহেভ করে, কারণ ডিসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু ইজ ইন ফেজ থাকে, মানে তাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা 0 ডিগ্রি, বলা যায় কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে না। তো এক্ষেত্রে যদি এই সার্কিটের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, আমি ধরে নিই এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, একটু নিচে করি, আমি ধরে নিই এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা আই, এবং তাহলে ভোল্টেজের ডাইরেকশনটা কোন দিকে হবে? আমি বারবারই বলছি যে ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ ইজ ইন ফেজ উইথ দ্য কারেন্ট, তার মানে ভোল্টেজও কিন্তু এই একই দিকে চলবে। এটা ভিআর, সাপোজ দ্যাট ভোল্টেজের পরিমাণ এতটা, আমি এটা কারেন্টের জাস্ট রেফারেন্স লাইন ধরেছি, এটা দিয়ে কারেন্টের ম্যাগনিটিউড বোঝাতে চাইছি না, জাস্ট কারেন্ট এই ডাইরেকশনে যাচ্ছে, সো ভোল্টেজও কিন্তু সেম ডাইরেকশনে যাবে। তো এটা ভিআর। এখন এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এটা, এবং এর এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে এটা, ইন ফেজ উইথ দ্য কারেন্ট। এবং আমি জানতে চাইছি তাহলে এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই যে ভিএল অ্যাক্রস দ্য ইন্ডাক্টর যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা কি কারেন্টের সাথে চলে নাকি কারেন্টের সঙ্গে কোনরূপ অ্যাঙ্গেল তৈরি করে? দেখে এসো লাস্ট ক্লাসে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে ওখানেও প্রুভ করেছিলাম যে ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট ইন কেস অফ, তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রিতে এগিয়ে চলে, তার মানে বলা যায় ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি, ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি। একদম বাংলাটা হচ্ছে এরকম যে কারেন্টের থেকে ভোল্টেজ কিন্তু 90 ডিগ্রিতে এগিয়ে চলবে। তাহলে আমি যদি বলি যে এর ভোল্টেজটা কিভাবে কোন ডাইরেকশনে ছুটছে, দেখো কারেন্ট তো দুজনের মধ্যে একই কারেন্ট ফ্লো হবে সেটা প্রথমেই নিশ্চিত করে নিয়েছি, তাহলে অন্তত পক্ষে এই কারেন্টের সাথে চলবে না, তার সেই ভোল্টেজটা কারেন্টের থেকে 90 ডিগ্রিতে কিন্তু ডিফার করবে। তো আমি যদি এখানে না রেখে এ পর্যন্ত তোমার হলো ভিআর, বাকি ভোল্টেজটা ভিএল হবে, দেখো ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করেছে তার মধ্যে থেকে কিছুটা ভোল্টেজ এ নেবে, বাকি ভোল্টেজটা ও পাবে। তো আমি যদি বলি যে এই পর্যন্ত ভিআর ড্রপ করেছে, রিমেইনিং ভোল্টেজটা ভিএল পাবে, কিন্তু ভিএল এদিকে যেতে পারছে না, এদিকে গেলে কি হচ্ছে ইন ফেজ উইথ দ্য কারেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু পিওর ইন্ডাকটিভ সার্কিটে ইট ইজ ইম্পসিবল, সেটা প্রুভ করা আছে কেন ইম্পসিবল। তো এবারে ভিএলটা তাহলে এরকম হবে, দিস ইজ ভিএলটা কিন্তু ডিফার ফ্রম কারেন্ট বাই 90 ডিগ্রি, অথবা ভিআর এর থেকেও 90 ডিগ্রিতে লিড করবে।
তো এখন দেখো এই যে 90 ডিগ্রির ডিসপ্লেসমেন্ট ইন বিটুইন ভিআর এন্ড ভিএল বলতে পারো, ইন বিটুইন আই এন্ড ভিএল বলতে পারো, এদের কিন্তু 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট থাকে। তো আমি তোমাকে বলছি তুমি ভিআর প্লাস ভিএল যোগ করবে। তো দেখো এটা হচ্ছে অ্যারিথমেটিক সামেশন। অ্যারিথমেটিক সামেশন সিম্পলি 3 এর সঙ্গে 2 যোগ করো, কিংবা তুমি 8 এর সঙ্গে 6 যোগ করো, 8 এর সঙ্গে 6 যোগ করলে তোমার 14 আসবে আনসার। কিন্তু এটাকেই যদি ভেক্টরিক্যাল সামেশন করো তাহলে 8 এর সঙ্গে 6 যোগ করলে কিন্তু 10 আসবে আনসার। এটা তোমরা জানো, পিথাগোরাসের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা রয়েছে সেখান থেকে এটা কিন্তু হয়। আন্ডার রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ, এটা জানো। তো আমি বলছি এদের দুজনের যখন যোগটা তুমি করবে তখন যোগটা কিভাবে করবে। দেখো এটা ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর, এটা ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, এদের যোগফলটা হবে এদের অতিভুজটা, এদের অতিভুজটা কিন্তু যোগফল হবে। তাহলে এটাই হচ্ছে তোমার টোটাল ভোল্টেজ। এইটা তুমি অ্যাপ্লাই করেছো, এটা ভি অ্যাপ্লাইড, এইটার মধ্যে থেকে ভি আর এতটা হয়েছে এবং ভি এল এতটা হয়েছে, তার মানে ভি আর হিসাবে এতটা পেয়েছে, ভি এল হিসাবে এতটা পেয়েছে, এদের যোগফলটা কিন্তু এটা। তো এই যে যোগফলটা এটাকে বলা হয় ভেক্টরিক্যাল সামেশন। এবং তোমাকে যদি বলে রাখি দুটো ভোল্টেজ যোগ করার ক্ষেত্রে যদি দেখো যে দুটো ভোল্টেজের মধ্যে কোনরূপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে তাহলে কিন্তু পরিষ্কার সেখানে তুমি অ্যারিথমেটিক সামেশন করার অথরিটি তোমার নেই, সেখানে কিন্তু তোমাকে আইদার ভেক্টরিক্যাল সামেশন করতে হবে। ভেক্টরিক্যাল সামেশন করতে গেলে তুমি কি করতে পারো, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করতে পারো, পিথাগোরাসের যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা রয়েছে সেটা ইউজ করতে পারো। যেখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে না সেখানে কিন্তু তোমাকে প্যারালেলোগ্রাম মেথড অফ ভেক্টর এডিশন সেটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে। সেটাও যদি প্রবলেম আমাদের আসে আমি তোমাদেরকে শেখাবো। তো এখানে ভি আর প্লাস ভিএল করতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ এটা ভূমি বেস, ভূমি, এটা লম্ব, এটা হাইট, এটা অতিভুজ হাইপোটেনাস। তো এখন আমি জানি এটা যদি আমাকে বার করতে হয়, টোটাল যদি বার করতে হয় তাহলে আমাকে কি করতে হয়। দেখো এটা কিন্তু ভুল হয়ে যাবে, এরকম করলে ভুল হয়ে যাবে, কিন্তু এটাকেই ঠিক করা যায় যদি কিনা, তো এটাকেই ঠিক করা যায় যদি কিনা এখানে ভি আর প্লাস জে স্মল জে ভিএল, এখানেও তাহলে স্মল জে আই এক্সএল হবে। তাহলে এই জে তোমাকে মিন করছে যে এটা ভেক্টরিক্যাল সামেশন হবে, এটাকে ভুল করেও কিন্তু অ্যারিথমেটিক সামেশন করো না, তাহলে ভুল হয়ে যাবে, তবেই এটা কিন্তু ঠিক হবে, ঠিক হবে। তো এখন এটা যদি করতে হয় তাহলে ভি অ্যাপ্লাইড ইকুয়ালস টু আন্ডার রুট, এই যোগটা কিরকম হবে দেখো, অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার আই আর স্কয়ার প্লাস আই এক্সএল স্কয়ার। সিম্পল, ভেরি সিম্পল। তো এখান থেকে এটাকে তুমি সিম্পলিফাই করো। দেখো আমি তোমাকে একটু ভেঙে করাচ্ছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। এটাকে করলে তুমি পাবে আই স্কয়ার আর স্কয়ার প্লাস এটাকে করলে তুমি পাবে আই স্কয়ার এক্সএল স্কয়ার। এটাকে আরো সিম্পলিফাই করলে আন্ডার রুট আই কে কমন নিয়ে নাও, আই স্কয়ার কে কমন নিয়ে নাও, তাহলে থাকছে আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। এবারে আই কে বাইরে নিয়ে চলে আসো, তাহলে আই কে যদি বাইরে নিয়ে চলে আসি, রুটের বাইরে নিয়ে চলে আসলে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আই হয়ে যাবে। এবারে ভেতরে পড়ে থাকছে আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। এবারে এইটা ইকুয়ালস টু কিন্তু টোটাল ভোল্টেজ, আমি ভি অ্যাপ্লাইড কে ভিটি লিখছি, মানে টোটাল ভোল্টেজ, তোমার বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো আমি যদি এখান থেকে তোমাকে বলি তাহলে আই ইকুয়ালস টু কত, একটু ভালো করে বোঝো যে আই ইকুয়ালস টু তাহলে কিন্তু হয়ে যাবে ভিটি মানে টোটাল ভোল্টেজ বাই আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, তুমি হয়তো জানো যে I ইকুয়ালস টু ভি বাই অপোজিশন, তুমি বলছো যে তুমি জানো যে I ইকুয়ালস টু ভি বাই আর, তো ভি বাই আর ডেফিনেটলি I ইকুয়ালস টু অলসো ভি বাই আর। কিন্তু আমি তোমাকে আগেই বলেছি যে এখানে কিন্তু 3 ধরনের অপোজিশন আছে, এখানে কিন্তু শুধুমাত্র আর ই একমাত্র অপোজিশন নয়, কাজেই এখানে অপোজিশন লিখলে তোমার কথাটা ভুল হবে না। কিন্তু যদি তুমি শুধু আর লিখে দাও তাহলে যে ক্ষেত্রে অপোজিশন হিসেবে আর নয় অন্য কোনো নেচারের অপোজিশন রয়েছে তখন সেটা ভুল হয়ে যাবে। কাজেই আমি তোমাকে বলবো যে I ইকুয়ালস টু ভোল্টেজ ওভার অপোজিশন লেখাটাই কিন্তু বেটার হবে। এখন আমি জানতে চাই যে I ইকুয়ালস টু যদি ভি ওভার অপোজিশন হয়, আবার এখানে কি দেখছি I ইকুয়ালস টু ভি ওভার দিস, তার মানে এখানে আমি লিখতে পারি আমি এখানে লিখতে পারি যে অপোজিশন ইকুয়ালস টু, দেখো আমি এখানে লিখতে পারি অপোজিশন ইকুয়ালস টু
আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তার মানে এখানে বাধা হিসাবে সার্কিটে বাধা হিসাবে কারেন্টকে, অবশ্যই কারেন্টকে যে বাধা দিচ্ছে, বাধা হিসাবে কিন্তু অ্যাক্ট হচ্ছে ওটা আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এটাকে আমরা বলি অতিভুজ এবং এটাকে আমরা বলি জেড। এটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি এবং এটাকে আমরা যে নামে ডাকি সেই নামটা হচ্ছে ইম্পিডেন্স। যে নামে এটাকে আমরা কল করি সেটা হচ্ছে ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স এটা খুব কমন টার্ম, এটা ভীষণ পরিচিত একটা টার্ম। তো ইম্পিডেন্স কিন্তু আর কিছুই নয়, এর অপোজিশন প্লাস এর অপোজিশন, এই দুটো অপোজিশনকে যোগ করলে আমরা যে অপোজিশনটা পাবো সেটা হচ্ছে ইম্পিডেন্স। এখন একটা কথা তুমি একটু তোমাকে বলতে চাই, একটু বুঝে নাও। দেখো এখানে যোগের ক্ষেত্রে আমি কিন্তু শুধু আর প্লাস এক্সএল করিনি। কেন আমি করতে পারিনি তাই করিনি। আমি কি করে করবো? দেখো অপোজিশন হিসাবে এটা আসছে, অপোজিশন হিসাবে এটা আসছে, আর প্লাস এক্সএল আসছে না, কি আসছে? আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার আসছে। এইটুকু পোর্শন তোমার কি কোনোভাবে চেনা মনে হচ্ছে? দেখা যাক। দেখো আমি একটা ট্রায়াঙ্গেল আছি, এটা সাপোজ দ্যাট রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট, আমি একটা জাস্ট একটা সার্কিট ড্র করছি, ভেক্টর ডায়াগ্রাম ড্র করছি। এটা আর, এটাকে বলছি এক্সএল, তো এইটাকে বলছি জেড, এটাকে বলছি জেড। এখন দেখো জেড ইকুয়ালস টু বার করতে বললাম তোমাকে জেড ইকুয়ালস টু বার করতে বললাম, সিম্পলি অতিভুজ বার করতে বললাম। তাহলে এখান থেকে তুমি কিভাবে বার করতে পারো? তুমি দেখছো এটা সিম্পলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পাইথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। জেড ইকুয়ালস টু, তুমি কি লিখবে? জেড ইকুয়ালস টু আন্ডার রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখানে ভূমি আর এবং লম্ব এক্সএল। দেখো জেড ইকুয়ালস টু আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, এখানে কি বেরিয়েছিল? জেড ইকুয়ালস টু আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। আমি জাস্ট এটা বলতে চাইছি যে তাহলে আমি যদি যেমন টোটাল ভোল্টেজ বার করতে গেলে এদের ভেক্টর এডিশন করলাম, সিমিলারলি আমাকে যদি কোনো একটা সার্কিট দেখিয়ে যার রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে যদি ইম্পিডেন্স বার করতে বলে, সিম্পলি এই ফর্মুলা আর আন্ডার রুট আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। তার মানে কখনোই আর কিংবা আর এর সঙ্গে যদি এক্সেল যোগ করতে চাও, কখনোই কিন্তু ভুল করেও অ্যারিথমেটিক সামেশন করো না, সেখানেও কিন্তু ভেক্টরিক্যাল সামেশন। তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে দেখো আর যদি ভূমি হয় তাহলে এক্সেল কখনো আর এর সাথে চলতে পারে না, এক্সেল কিন্তু 90 ডিগ্রিতে লিড করবে। কেন লিড করবে? আরো একবার ক্রস চেক করে নাও যে দেখো আর এর ক্যারেক্টার হচ্ছে ভোল্টেজকে কারেন্টের সাথে রাখা, তার মানে বেসের সাথে রাখা। এল এর ক্যারেক্টার হচ্ছে এল এর যে এল যেটা চেষ্টা করছে সেটা কি না, ভোল্টেজকে কারেন্টের থেকে 90 ডিগ্রিতে এগিয়ে রাখা। তার মানে এখানে ভোল্টেজকে ভার্টিক্যালি রাখা। সুতরাং আমি বলবো আর কে সবসময় রেফারেন্স বেসে রাখবে এবং এল এর যাবতীয় ম্যাটার, সেটা ভিএল হতে পারে, সেটা এক্সএল হতে পারে, প্যারালাল সার্কিটে, এটা যদিও সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটে সেটা আইএল হতে পারে। ঠিক আছে, তো আমি বলছি যে রেজিস্ট্যান্সের জন্য যা প্রোডাক্ট আসবে তাকে তুমি ভূমিতে রাখবে, ইন্ডাকটেন্সের জন্য যা প্রোডাক্ট আসবে তাকে তুমি কিন্তু লম্বতে রাখবে, হাইটে রাখবে, ভার্টিক্যাল লাইনে রাখবে, এবং তাদের দুজনের যোগফল সেটা কিন্তু সবসময় টোটাল হবে। সেটা যদি তুমি অপোজিশন নির্ণয় করতে চাও তাহলে সেটা ইম্পিডেন্স এবং এটা টোটাল বাধা, সেটা যদি টোটাল ভোল্টেজ নির্ণয় করতে চাও তাহলে এখানেও সেই অতিভুজটাই কিন্তু টোটাল অপোজিশন। আমি জাস্ট একটা কথা বলতে চাই তোমাকে যে আমি একটা জিনিস দেখলাম যে কারেন্টের সাথে ভিআর এভাবে চলছে, ইন ফেজ চলছে, কারেন্টের সাথে ভিএল 90 ডিগ্রিতে চলছে। টোটাল ভোল্টেজটা কারেন্টের সাথে কিভাবে চলছে লক্ষ্য করো, টোটাল ভোল্টেজটা কারেন্টের সাথে কিভাবে চলছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন করেছি যে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টর কারেন্টের সাথে চলছে, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর কারেন্টের থেকে 90 ডিগ্রিতে লিড করছে। তাহলে আমি জানতে চাইছি টোটাল যে ভোল্টেজটা যেটা তুমি সার্কিটে অ্যাপ্লাই করেছো সেই ভোল্টেজের অবস্থান কোথায়, কিংবা
সেই ভোল্টেজটা কারেন্টের থেকে কত ডিগ্রিতে এগিয়ে কিংবা পিছিয়ে আছে, কিংবা কারেন্টের সঙ্গে একই সাথে আছে কিনা। এই প্রশ্নের উত্তর দিতে হলে তুমি এখান থেকে দেখে নিশ্চিত ভাবে বলতে পারো। দেখো, এটা যদি টোটাল ভোল্টেজ হয়, এইটা হচ্ছে কারেন্ট, তাহলে এই কারেন্ট এবং এই ভোল্টেজের মধ্যে একটা দেখো অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এই অ্যাঙ্গেলে কিন্তু এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই দ্বারা ডিনোট করি, এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট, হিউজ ইম্পর্ট্যান্ট। আমি বলছি, তুমি প্রথমত ইম্পিডেন্স পেয়ে গেলে, তুমি টোটাল ভোল্টেজ পেয়ে গেলে। এইবারে তুমি দেখো যে এই ভোল্টেজ যেমন পেলাম, এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু একটা ফেজ অ্যাঙ্গেলও পেলাম। এটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আমার লাস্ট ক্লাসে ফেজ অ্যাঙ্গেল সম্পর্কেও বলা আছে বিস্তারিত। তো এই ফেজ অ্যাঙ্গেলও পেলাম। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো না, এই অ্যাঙ্গেলটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট একটা ফ্যাক্টর, ভীষণ সিগনিফিকেন্ট একটা ফ্যাক্টর। কেন সিগনিফিকেন্ট ফ্যাক্টর দেখা যাক। আমি একটু ওই সাইডটা ক্লিয়ার করব, কেন এটা এতটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর। এই দিকটা একটু ক্লিয়ার করলাম। তো এই অপোজিশনটা থাকলে কি, সরি, এই অ্যাঙ্গেলটা থাকলে কি সমস্যা। তুমি দেখো, এখান থেকে একটু বেরিয়ে এসো, মেন্টালি বেরিয়ে এসো। তুমি বলো যে কোন সার্কিটের পাওয়ার পি ইকুয়ালস টু, তুমি কি জানো? পি ইকুয়ালস টু তুমি জানো ভোল্টেজ ইনটু কারেন্ট। আমরা একদম মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছোটবেলাতে শিখেছি, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ এন্ড কারেন্ট। তো আমি তোমাকে বলে দিচ্ছি যে দেখো, এটা আরো পরে আরো বিস্তারিত জানবে তোমরা, যে ভোল্টেজ এবং কারেন্ট যদি ইন ফেজ হয়, তার মানে তাদের মধ্যে যদি কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট না থাকে, তবে এইটা কিন্তু পারফেক্ট। তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না, মানে ফাই ইকুয়ালস টু 0 হতে হবে, ফাই ইকুয়ালস টু 0 হতে হবে, তবে পারফেক্ট। কিন্তু যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে, তবে ভোল্টেজ ইনটু কারেন্ট যে লিখছো, সাথে সাথে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু বি টেকেন দিস ফাই ইন ইউর অ্যাকাউন্ট। এই ফাইটাকে কিন্তু তোমার অ্যাকাউন্টে আনতে হবে, কারণ এর কিন্তু জন্ম হয়েছে, এর কিন্তু জন্ম হয়েছে। যেমন কোনো প্যারেন্টসের কোনো যদি চাইল্ড হয়, সে যেমন তাকে ফেলে দিতে পারবে না, তেমনি এই ফাইটা কিন্তু এদের দুজনের প্রোডাক্ট, ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্ট। মানে এরাই জন্ম দিয়েছে। কেন এরা জন্ম দিয়েছে? আরে তোমরা যদি আলাদা আলাদা না যেতে, আলাদা আলাদা ডাইরেকশনে যদি তোমরা না যেতে, তাহলে তো এর জন্ম হতো না। তাহলে তোমরা যখন জন্ম দিয়েছো, ক্যারিও করতে হবে তোমাদের। সুতরাং যেখানে যেখানে ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে কথা বলবো, যেখানে যেখানে ভোল্টেজ এবং কারেন্ট আসবে, সেখানে কিন্তু ফাই কেউ রাখতে হবে ওদের। তুমি ওদের ছেলে মেয়েও বলতে পারো। তো ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু, তখন কিন্তু এই ফাইটাও আসবে। এই ফাইটা ফাই এর ভ্যালু কত? দেখো, ফাই এর ভ্যালু তো ডিগ্রিতে, সিম্পলি ফাই এর ভ্যালু তো ডিগ্রিতে। তাহলে ফাই এর যদি একটা নিউমেরিক ভ্যালু আনতে চাই, তাহলে এখানে আইদার সাইন ফাই অর কস ফাই আমাকে কিছু একটা পুট করতে হবে। আমি বলে রাখি যে এই ভোল্টেজ যদি কারেন্টের সাথে চলতো, মাথা ঠান্ডা করে বুঝো, ভোল্টেজ যদি কারেন্টের সাথে চলতো, তাহলে ফাই এর ভ্যালু 0 হতো। ফাই এর ভ্যালু যখন 0 হয়, তখন কস ফাই মানে কস 0 ডিগ্রির ভ্যালু সর্বোচ্চ হয়। কস 0 ডিগ্রি, আমি যদি এখানে কস নিয়ে আসি, কোসাইন নিয়ে আসি, তাহলে কস 0 ডিগ্রির ভ্যালু সর্বোচ্চ হয়। তখন ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়ালস টু পাওয়ার, সেটা কিন্তু ম্যাক্সিমাম হয়। এখন যত এই অ্যাঙ্গেলটা বাড়বে না, তত পাওয়ার কমে যাবে, পাওয়ার ডিক্রিজ হয়ে যাবে। ফাই অ্যাঙ্গেলটা যত বাড়বে, তত পাওয়ার ডিক্রিজ হয়ে যাবে। কেন? কারণ cos 0 ডিগ্রির ভ্যালু যদি 1 হয়, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু 0 হয়। cos 90 ডিগ্রির ভ্যালু 0 হয়। তাহলে আমি বলতে চাইছি, এখানে এই যে ফাইটা কি করছে? পাওয়ারকে এফেক্ট করছে। মাইন্ডেড, পাওয়ারকে কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করছে, কারণ ভিআই তার সঙ্গে ওকে আমাকে জুড়তে হচ্ছে।
তাহলে এই ফাইকে আমি cos ফাই লিখবো, cos ফাই লিখবো। এই কারণে cos ফাই লিখছি যে ওদের অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে নাকি পাওয়ারটা ম্যাক্সিমাম, তাহলে cos 0 এর ভ্যালুই ম্যাক্সিমাম। ওখানে যদি sin লিখতে, sin 0 এর ভ্যালু কিন্তু 0, তাহলে টোটাল পাওয়ারটা 0 হয়ে যেত, টোটাল পাওয়ারটা কিন্তু 0 হয়ে যেত। তো আমি এখানে cos ফাই লিখবো এবং এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয় সেটা খুব ভালো, হেলদি। এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে অনলি v ইনটু i, কারণ cos 0 ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1, ঠিক আছে। কাজেই এর ভ্যালু যদি 1 এর থেকে কম হয়, cos ফাই এর ভ্যালু যদি সাপোজ দ্যাট 0.5 হয়, 0.5 হয়, cos কত ডিগ্রির ভ্যালু 0.5, 60 ডিগ্রির ভ্যালু 0.5, cos 60 ডিগ্রির ভ্যালু 0.5, তাহলে যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে 60 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হবে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 0.5। তখন কিন্তু টোটাল পাওয়ারের যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে সেই পাওয়ারটা v ইনটু i, যে পাওয়ারটা ডেলিভার হচ্ছে সার্কিটে সেই পাওয়ারটা v ইনটু i, সেই টোটাল পাওয়ারের অর্ধেক হয়ে যাবে ইউটিলাইজড পাওয়ার। ইউটিলাইজড পাওয়ারটা টোটাল পাওয়ারের অর্ধেক হয়ে যাবে। যদি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হয় 0.8 তাহলে কিন্তু টোটাল পাওয়ারের 80% পাওয়ার ইউটিলাইজড হবে। যদি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হয় 0.4 তাহলে টোটাল পাওয়ারের কিন্তু 40% মাত্র ইউটিলাইজড হবে। তার মানে cos ফাই কি করছে? cos ফাই ওখানে বসে বসে করছেটা কি? ওর কাজটা কি? পাওয়ারকে প্রত্যক্ষভাবে কিন্তু এফেক্ট করছে, প্রভাবিত করছে। তাহলে এই cos ফাই একটা ফ্যাক্টর যে কিনা পাওয়ারকে এফেক্ট করছে। বোঝো, cos ফাই এমন একটা ফ্যাক্টর যে কিনা পাওয়ারকে এফেক্ট করছে। তাহলে এই cos ফাই এর একটা সুন্দর একটা নাম দিতে হবে। cos ফাই এর নাম এমন একটা ফ্যাক্টর, cos ফাই ইজ আ ফ্যাক্টর, কি ধরনের ফ্যাক্টর? না, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ারকেই তো প্রভাবিত করছে। cos ফাই ইকুয়ালস টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে cos ফাই ইকুয়ালস টু পাওয়ার ফ্যাক্টর। cos ফাই কত হওয়া ভালো? cos ফাই এর ভ্যালু 1 হওয়া ভালো। cos ফাই ভ্যালু যদি 1 হতে হয় তাহলে অ্যাঙ্গেল কত হতে হয়? অ্যাঙ্গেল 0 ডিগ্রি হতে হয়। cos ফাই খারাপ হয় সবথেকে কখন? যদি অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হয়। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 এর ভ্যালু 0 হয়ে যায়। আমি বলছি যে এই জন্য এর নাম cos ফাই এবং এটা পাওয়ার ফ্যাক্টর, এটা পাওয়ারকে এফেক্ট করছে তাই এর নাম পাওয়ার ফ্যাক্টর। তাহলে cos ফাই কে কিভাবে ডিফাইন করবে? তোমাকে দুম করে জিজ্ঞেস করলো হোয়াট ইজ cos ফাই। তো একটা জিনিস মনে রাখবে, এখানে চলে এসো যে cos ফাই কে ডিফাইন করতে চাইছো, তাহলে বুঝতেই পারছো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, cos ফাই কি? দেখো ফাই কি? ফাই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। তাহলে cos ফাই কি? কোসাইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কোসাইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট। তাহলে cos ফাই কি? cos ফাই হলো কোসাইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট ইন অ্যান এসি সার্কিট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর, ইজ কল্ড cos ফাই। তো এটাকে এই অ্যাঙ্গেলটা কত, cos ফাই এর ভ্যালু কত, এটাকে যদি মেজার করতে হয় তাহলে তো সেই জ্যামিতি বক্সের চাঁদা নিয়ে ঘুরতে হবে। তো তোমাকে বলে রাখি, আমরা এই পিথাগোরাসের ট্রায়াঙ্গেল থেকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা অনায়াসে বের করে ফেলতে পারি। দেখো তার জন্য তোমার একটু ত্রিগোনোমেট্রির একদম ফান্ডামেন্টালটা কিন্তু জানা থাকতে হবে। দেখো ত্রিগোনোমেট্রির ফান্ডামেন্টাল আমরা জেনেছি যে cos ফাই, এখন আমাকে যদি এখানে ঢুকতে বলো আমি পারবো না, তুমি যদি না তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি ভীষণ ফাঁকিবাজ ছেলে, পড়াশোনা একদম করো না। তাহলে দেখো cos ফাই ত্রিগোনোমেট্রিতে বলা আছে cos ফাই ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। মনে করো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমি এই ট্রায়াঙ্গেল থেকে cos ফাই এর ভ্যালু বের করে ফেলতে পারি অনায়াসে। তো তোমার যদি ভূমি জানা থাকে, তোমার যদি অতিভুজ জানা থাকে, ভূমিটা এখানে কি? এখানে ভূমিটা কিন্তু v অফ r, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি ভোল্টেজ ড্রপ হচ্ছে, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই এখানে ভূমি। এবং অতিভুজ কি? অতিভুজটা হচ্ছে এখানে vt মানে টোটাল ভোল্টেজ ইনফ্যাক্ট। তো তার মানে অতিভুজটা কি?
টোটাল ভোল্টেজ কত ডেলিভার হচ্ছে সেটাই হচ্ছে ভিটি। এই দুটো জিনিস যদি তোমার জানা থাকে তুমি অবভিয়াসলি কিন্তু এটাকে বের করে ফেলতে পারো, এটাকে কিন্তু বের করে ফেলতে পারো। তো মনে করা যাক যে এখানে তুমি 10 ভোল্ট অ্যাপ্লাই করেছো, 10 ভোল্ট অ্যাপ্লাই করেছো, তার মধ্যে তোমার এখানে 8 ভোল্ট ড্রপ হচ্ছে, 8 ভোল্ট ড্রপ হচ্ছে, সাপোজ 8 ভোল্ট ড্রপ হচ্ছে, তাহলে তখন পাওয়ার ফ্যাক্টর কি হতে পারে? 8/10 ইকুয়ালস টু 0.8। ভালো, মোটামুটি ভালো, একের কাছাকাছি যত যাবে না তত ভালো, জিরোর কাছাকাছি যত চলে আসবে তত খারাপ, তত পাওয়ার কনজাম্পশন কমে যাবে। যেটা বলছিলাম পার্সেন্টেজ অফ পাওয়ার কনজাম্পশন, টোটাল পাওয়ার কতটা ডেলিভার হচ্ছে তার থেকে কতটা পাওয়ার সার্কিটে ইউটিলাইজ হচ্ছে, এই অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে, মোদ্দা কথা। তো পাওয়ার ফ্যাক্টর কিন্তু তখন এখানে 0.8। এবারে এখান থেকে তো তুমি পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু বার করে নিতে পারলে, কোথা থেকে? না, ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে। মনে রাখবে, তোমরা হয়তো বইতে পড়ে থাকবে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু আর বাই জেড। আমি আসবো সেখানে, আর বাই জেড, আর মানে রেজিস্ট্যান্স, জেড মানে ইম্পিডেন্স, যেটা অলরেডি বলেছি। কিন্তু আমি তোমাকে বলছি যে পাওয়ার ফ্যাক্টর অলসো ইকুয়ালস টু ভিআর বাই ভিটি, তো রেজিস্টিভ ভোল্টেজ বাই টোটাল ভোল্টেজ। মোদ্দা কথা, ফর্মুলা ওটা নয় যে আর বাই জেড, ফর্মুলা এটাই যে ভূমি বাই অতিভুজ। সেটা যদি এইটাকে বলছি ভোল্টেজ ট্রায়াঙ্গেল, সেটা যদি ভোল্টেজ ট্রায়াঙ্গেল হয় তাহলে এখান থেকেও বার করে ফেলতে পারো, এখান থেকেও বার করে ফেলতে পারো। সেটা যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হয় সেখান থেকেও বার করতে পারো। তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা অলরেডি আঁকা আছে এখানে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আর এক্সএল এন্ড জেড ইন দ্যাট কেস। এরপরে যখন আমি আরসি সার্কিট নিয়ে আলোচনা করব তখন এক্সএল এর জায়গায় এক্সসি হয়ে যাবে, ডিফারেন্সটা শুধু এইটুকু, সেটা অত্যন্ত ছোট ক্লাস হবে এবং বুঝতেও কোনো অসুবিধা হবে না। তো আমি বলতে চাইছি এখান থেকেও তুমি পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করে ফেলতে পারো। আমি কি বলেছি? পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা কি? আর তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর কি হবে? পিএফ, ইকুয়ালস টু ভূমি মানে আর বাই জেড, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে জেড। তো সিম্পলি এখান থেকেও কিন্তু তুমি পাওয়ার ফ্যাক্টর বার করে ফেলতে পারো। এখানে তখনও তোমার এখানেও যা আসবে ওখানেও তাই আসবে। তুমি এখন ভাবছো তাহলে কি এখানে যেমন ভিআর এর ভ্যালু যা ওখানে আর এর ভ্যালু তাই? না, একদমই নয়। কিন্তু এটা বলে রাখি, একদম সেম ভ্যালু নয়, কিন্তু ওদের রেশিও সমান, ওদের রেশিওটা কিন্তু সমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই কোনো প্রবলেম আসবে, যখন সলভ করতে যাবে, তুমি একটু ট্যালি করে দেখবে, যে ভোল্টেজ ট্রায়াঙ্গেল ড্র করবে এবং সাথে সাথে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করে দেখবে যে এখানে ভিআর বাই ভিটি যা রেশিও পাবে সেই প্রবলেমেই আর বাই জেড এর রেশিও কিন্তু সেম পাবে, একদম সেম পাবে, এবং এটা কনফার্ম। সুতরাং পাওয়ার ফ্যাক্টর not only equals to R by Z, power factor also equals to VR by VT. Mainly power factor equals to ভূমি by অতিভুজ। আমি একটা পাওয়ার ফ্যাক্টরের একটা এখানে ভ্যালু ধরে পাওয়ার ফ্যাক্টর একটা মান বের করেছি। এখন পাওয়ার ফ্যাক্টরের মান বার করার সাথে সাথে কিন্তু পাওয়ার ফ্যাক্টরের সাথে এটা ল্যাগিং না লিডিং, মানে পাওয়ার ফ্যাক্টরটা কি ধরনের পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নাকি লিডিং পাওয়ার ফ্যাক্টর, সেটাও কিন্তু বলে দিতে হয়, নইলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং কি করে বুঝবে? দেখো আমি বলে রাখি যে তুমি চলবে কারেন্টের সাথে, আবার বলছি তুমি চলবে কারেন্টের সাথে, দেখবে কারেন্ট কি অবস্থায় আছে, এগিয়ে আছে না পিছিয়ে আছে। কারেন্ট যদি এগিয়ে থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং, লিড মানে এগিয়ে থাকা। আর কারেন্ট যদি পিছিয়ে থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, পিছিয়ে থাকা মানে ল্যাগিং। কার থেকে এগিয়ে থাকা পিছিয়ে থাকার কথা বলছি? অবশ্যই ভোল্টেজের থেকে এগিয়ে থাকা পিছিয়ে থাকার কথা বলছি, কারণ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে এই রিলেশনটা মূলত দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি বলতে চাইছি তুমি যে সার্কিটটা এতক্ষণ ধরে সলভ করলে সেই সার্কিটে কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে না পিছিয়ে আছে? দেখো পিছিয়ে আছে। ভোল্টেজ এখান দিয়ে চলছে, কারেন্ট এখান দিয়ে চলছে, তার মানে ভোল্টেজ কিন্তু এগিয়ে আছে বাই আ সার্টেন ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি হচ্ছে ভিআর আর ভিএল এর মধ্যে সব সময় 90 ডিগ্রি, কিন্তু এর তো এটা রেজাল্টেন্ট তো 90 ডিগ্রি হবে না। তো এই যে এগিয়ে আছে ভোল্টেজ, দ্যাট ইজ ওয়াই ভোল্টেজ এগিয়ে আছে মানে একই কথা, কারেন্ট পিছিয়ে আছে। আর কারেন্ট যদি পিছিয়ে থাকে, আমি বলেছি তুমি চলবে কারেন্টের সাথে, কারেন্ট যদি পিছিয়ে থাকে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং।
কারেন্ট যদি এগিয়ে থাকতো তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং হতো, ওটা আরসি সার্কিটে হবে, জানি রাখি ওটা আরসি সার্কিটে হবে। তাহলে কি দেখলাম, তাহলে দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর এমন একটা ফ্যাক্টর যে কিনা সরাসরি পাওয়ারকে প্রত্যক্ষভাবে এফেক্ট করে। দিস ইজ ওয়াই নেম ইমপ্লাইজ দ্যাট পাওয়ার ফ্যাক্টর। এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যত বেশি হবে তত ভালো সার্কিটের পক্ষে, সার্কিট তত হেলদি হবে, মানে পাওয়ার কনজাম্পশন তত বাড়বে, যে পাওয়ারটা ডেলিভার হবে তার মধ্যে মেজর পাওয়ারটা ইউটিলাইজ হবে। আর পাওয়ার ফ্যাক্টরের মান যত জিরোর কাছাকাছি চলে আসবে তত কিন্তু আনহেলদি সার্কিট, মানে পাওয়ার ডেলিভার করছি অনেক বাট ইউটিলাইজ ব্যবহার হচ্ছে অত্যন্ত কম, সেগুলো কিন্তু আনহেলদি। তো আরেকটা কথা এখানে বলে রাখি, সার্কিটে পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করলো কে? দেখো, যদি ইন্ডাক্টর না থাকে, যদি ইন্ডাক্টর না থাকে তাহলে ভোল্টেজ এবং কারেন্টে যা ভোল্টেজ দিতাম সেই ভোল্টেজ রেজিস্ট্যান্স পেত, এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত থাকতো? জিরো, পিওর রেজিস্টিভ সার্কিটে। তখন কিন্তু পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 1 হতো। কিন্তু এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা তৈরি করলো কে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা তৈরি করলো কিন্তু ইন্ডাক্টর। এই অ্যাঙ্গেলটা তৈরি হওয়ার জন্য কিন্তু পাওয়ার ফ্যাক্টর খারাপ হলো। তাহলে পাওয়ার ফ্যাক্টরকে আলটিমেটলি খারাপ করলো কে? পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করলো কিন্তু ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর যদি সার্কিটে থাকে সে কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করে, সে কিন্তু পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করে। এবং ইন্ডাক্টর যদি সার্কিটে থাকে তাহলে সব সময়, এটা সব সময় আর এর সঙ্গে যদি শুধুমাত্র ইন্ডাক্টর থাকে তাহলে ভোল্টেজকে সে এগিয়ে নিয়ে যায়, কারেন্টের থেকে ভোল্টেজকে এগিয়ে নিয়ে যায়, সুতরাং কারেন্টকে পিছিয়ে দেয়, কথাও বলতে পারি কারেন্টকে পিছিয়ে দেয়, সো দ্যাট পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগিং হয়। এখন আরেকটা জিনিস আমি একটু, তুমি হয়তো ভাবছো যে পাওয়ার ডেলিভার করছি অনেক কিন্তু ব্যবহার হচ্ছে কম, বাকি পাওয়ার যাচ্ছে কোথায়? বাকি পাওয়ার যাচ্ছে কোথায়? ডেলিভার তো হচ্ছে, ডেলিভার তো হচ্ছে কিন্তু ইউটিলাইজ হচ্ছে না। সাপোজ দ্যাট 100 ওয়াট পাওয়ার ডেলিভার হলো, আমি বললাম দেখো 80%, পাওয়ার ফ্যাক্টর 0.8, তার মানে 80% পাওয়ার ইউটিলাইজ হয়েছে। তাহলে হোয়াট অ্যাবাউট 20% পাওয়ার যেটা আমি ডেলিভার করেছিলাম, সেই পাওয়ারটা কোথায় গেল? সেই পাওয়ারটা কিন্তু বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার মানে সার্কিটে অ্যাক্টিভই হচ্ছে না, রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে সার্কিটে অ্যাক্টিভ পাওয়ার কোনটা? যে পাওয়ারটা তোমার লোডে ইউটিলাইজ হচ্ছে, যে পাওয়ারটা তুমি ব্যবহার করতে পারছো, যে পাওয়ারটা তুমি আউটপুট হিসাবে পাচ্ছ, সেটাই কিন্তু অ্যাক্টিভ পাওয়ার। এবং সেটা কিন্তু একমাত্র আর এই রেজিস্ট্যান্সেই কিন্তু সেই পাওয়ারটা কিন্তু তুমি পেতে পারো। আমি বলে রাখি যে এল ইন্ডাক্টর যদি পিওর হয় সে কোনো পাওয়ার কনজাম্পশন করতে পারে না, সে কোনো পাওয়ার কনজাম্পশন করতে পারে না। দেখে নাও সে কেন পাওয়ার কনজাম্পশন করতে পারে না। আমি এই সাইডটা একটু মুছছি। সাপোজ মনে করা যাক যে এই ইন্ডাক্টরের পাওয়ার আমি বার করতে চাইছি পি সাফিক্স এল, তো এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস এল ইনটু কারেন্ট, কারেন্ট থ্রু এল লিখতে পারো, কিন্তু আমি বলছি কারেন্ট তো দুজনের মধ্যেই সমান ফ্লো হবে, কারেন্ট মানে আইআর ইকুয়ালস টু আইএল, সুতরাং আই লিখতেই হয়, ইনটু কস ফাই। তো আমি বলছি ভোল্টেজ, সাপোজ দ্যাট মনে করা যাক যে এ ভোল্টেজ পেয়েছে 100 ভোল্ট, ভোল্টেজ পেয়েছে 100 ভোল্ট, কারেন্ট ফ্লো হচ্ছে ওর মধ্যে 2 অ্যাম্পিয়ার, খুব ভালো কথা, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু এর কস ফাই কত? দেখো কস ফাই, দেখো যদি সার্কিট পিওর ইন্ডাকটিভ হয় তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয় 90 ডিগ্রি। প্রিভিয়াস ক্লাসে চলে যাবে, জাস্ট এর আগের ক্লাস, অল্টারনেটিং কারেন্ট 0 তো এখানে cos 90 ডিগ্রি, তাহলে এখানে পাওয়ার ইকুয়ালস টু কত হবে? তুমি বলছো স্যার গুণ তো করে নি, তো 100 ইনটু 2 ইকুয়ালস টু 200, আর দেখো cos 90 এর ভ্যালু 0, সুতরাং এখানে 0 ওয়াট পাওয়ার কনজাম্পশন হচ্ছে, 0 ওয়াট পাওয়ার কনজাম্পশন হচ্ছে। সুতরাং এটা একদম ক্লিয়ারলি জেনে নাও যে সার্কিট যদি পিওর ইন্ডাকটিভ হয় পাওয়ার কনজাম্পশন 0। তাহলে সেই পাওয়ারটা গেল কোথায়? আমি তো পাওয়ার পাঠালাম 100 ওয়াট, 80 ওয়াট ধরো কনজাম্পশন হলো, বাকি 20 ওয়াট গেল কোথায়? প্রশ্ন তো থেকে যাচ্ছে, 20 ওয়াট সার্কিটে রিটার্ন চলে আসে, রিঅ্যাক্টিভ পাওয়ার পাঠাই তো বটে, বাট সার্কিটে সেটা আবার রিটার্ন চলে আসে। যে পাওয়ারটা সার্কিটে রিটার্ন চলে আসে ডেলিভার্ড পাওয়ারের মধ্যে, ডেলিভার্ড পাওয়ার এর থেকে বিয়োগ গেল ইউটিলাইজ পাওয়ার, বাকি যেটুকু পড়ে থাকলো সেটুকু সার্কিটে রিটার্ন চলে আসে, সেই পাওয়ারটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। আমি এখানে একদম স্পষ্ট করতে চাই, এটাকে পুরোপুরি মুছে দেব। আমি এখানে পাওয়ার সম্পর্কে একদম ধারণাটা তোমাদের পরিষ্কার করতে চাই যে দেখো একটু আগে কি দেখলাম?
একটু আগে দেখলাম যে আমি এখানে একটা ভ্যালু ধরে নেওয়া যাক এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি, সাপোজ এখানে 8 ভোল্ট ড্রপ হয়েছে, এখানে 6 ভোল্ট ড্রপ হয়েছে। তোমরা বলছো স্যার এখানে 8 ভোল্ট ড্রপ হয়েছে, ওখানে 6 ভোল্ট হয়েছে, 14 ভোল্ট হয়ে গেল। না, তুমি এই দুটোকে ভেক্টরিক্যাল সামেশন করে দেখো 10ই হবে। 6 এর স্কয়ার 6 6 36, 8 এর স্কয়ার 8 8 64, 64 প্লাস 36 ইকুয়ালস টু 100, তার রুট 100 এর রুট করলে 10ই হয়। সুতরাং আমি বলতে চাইছি তাহলে এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি, 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি এবং এর মধ্যে দিয়ে সাপোজ কারেন্ট ফ্লো হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও একটা কিছু ধরে নেওয়া যাক। ধরো রেজিস্ট্যান্স এখানে 8 ওহম, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। মানে আমি একটু ক্যালকুলেশনের সুবিধা হবে, তাহলে তাড়াতাড়ি হবে বলে এমন ভ্যালু ধরছি যাতে মিলে যায়, আমার মানে ফ্র্যাকশন না আসে, ঠিক আছে। তো এখানে টোটাল ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার করে দেখবে এটা 10 ওহম হবে, 10 ওহম হবে এবং ভি ইকুয়ালস টু 10 ভোল্ট, টোটাল ভোল্টেজ ভি ইকুয়ালস টু 10 ভোল্ট। আমি বলছি যে এখানে কারেন্ট ইকুয়ালস টু কি হবে, আই ভি বাই জেড, টোটাল ভোল্টেজ বাই টোটাল অপোজিশন। তাহলে ভি হলো তোমার কত, 10 ভোল্ট, জেড 10 ওহম ইকুয়ালস টু 1 এম্পিয়ার। ভেরি গুড। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু তুমি আর বাই জেড ও লিখতে পারো, তুমি ভি আর বাই টোটাল ভোল্টেজ ও লিখতে পারো। তো আর বাই জেড লেখা যাক, আর বাই জেড ইকুয়ালস টু আর হচ্ছে 6, আর হচ্ছে 8, আর হচ্ছে 8 আর জেড হচ্ছে 10, জেড হচ্ছে 10 ইকুয়ালস টু এটা 0.8। এখন আমার বক্তব্য হচ্ছে পাওয়ার ডেলিভার কত, দেখে নাও পাওয়ার ডেলিভার কত করছি। দেখো ভোল্টেজ 10 ভোল্ট অ্যাপ্লাই করেছি এবং কারেন্ট ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে পাওয়ার ডেলিভারিং কত হচ্ছে, পাওয়ার ডেলিভারিং পাওয়ার ডেলিভার্ড ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ ইনটু টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ ইনটু টোটাল কারেন্ট ইকুয়ালস টু টোটাল পাওয়ার ডেলিভার। তাহলে এটা হচ্ছে তোমার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 10 ওয়াট। এখন দেখা যাক যে ইউটিলাইজড পাওয়ার কত হচ্ছে, এখানে পাওয়ার ইউটিলাইজড কত হচ্ছে দেখি। তাহলে পাওয়ার ইউটিলাইজড আমি বলে রাখি যে এই যে পাওয়ারটা না, পাওয়ার ডেলিভার্ড, এটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। বলছি কেন অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার, যে পাওয়ারটা ডেলিভার হয় ভোল্টেজ ইনটু কারেন্ট ইকুয়ালস টু কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার। আমি বলছি এবারে পাওয়ার ইউটিলাইজড ইকুয়ালস টু কি হচ্ছে, পাওয়ার ইউটিলাইজড এখানে অ্যাক্রস রেজিস্টর ইকুয়ালস টু কি হচ্ছে, পাওয়ার ইউটিলাইজড অ্যাক্রস রেজিস্টর ভি ইনটু আই ইনটু cos phi। দেখো কি হচ্ছে, ভোল্টেজ কত এর ভোল্টেজ 8 ভোল্ট, কারেন্ট কত 1, কারেন্ট কত ভোল্টেজ, টোটাল ভোল্টেজ পাওয়ার ইউটিলাইজড অ্যাক্রস রেজিস্টর নয়, অ্যাকচুয়ালি রেজিস্টর নয়, পাওয়ার ইউটিলাইজড কত হচ্ছে, ভোল্টেজ ছিল 10 ইনটু আই হচ্ছে 1 ইনটু cos phi। আমি cos কেন এখানে আমি একটা কথা বলে রাখি যে এখানে কেন আমি অ্যাক্রস রেজিস্টর লিখলাম না, কারণ আমি কিন্তু cos phi টা কিন্তু এই দুজন মিলে ডিটারমাইন করেছি, মাইন্ড ইট। আর বাই জেড করেছি মানে আমি কিন্তু ওই জেডটা কিন্তু দুজনের প্রোডাক্ট, জেড কিন্তু শুধু আর এর প্রোডাক্ট নয়, ঠিক আছে। কাজে এখানে 0.8, তাহলে দেখো এখানে 8 ওয়াট পাওয়ার কনজাম্পশন হচ্ছে, বাকি 2 ওয়াট গেল কোথায়। এই যে 2 ওয়াটটা না, এটা তো ডেলিভার হয়েছিল বাট রিটার্ন চলে আসছে। আমি আবারও বলছি এখানে কোনো পাওয়ার কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, এই যে পাওয়ার ইউটিলাইজ হচ্ছে এটা রেজিস্টরেই হচ্ছে। হ্যাঁ, এখানে অ্যাক্রস রেজিস্টর লিখতেই পারো,
রেজিস্টর লিখতেই পারো, একদম লিখতে পারো, কারণ এই পাওয়ারটা রেজিস্টরই কিন্তু ইউটিলাইজ হচ্ছে, ওখানে হচ্ছে না, ওখানে হচ্ছে না। তুমি বলছো যে স্যার এটা করতে গিয়ে আমি পাওয়ার ইউটিলাইজ অ্যাক্রস রেজিস্টার, তার মানে PR ইকুয়ালস টু VR ইন্টু I ইন্টু cos phi কেন লিখলাম না? তাহলে দেখো লিখতেই পারো, দেখে নাও। VR কত 8, I কত 1, তাহলে cos phi যদি লেখো তাহলে শুধুমাত্র এর cos phi লিখতে হবে, কারণ তুমি VR ও লিখেছো শুধুমাত্র এর, I ও লিখেছো শুধুমাত্র এর, তখন কিন্তু VR এর জায়গায় 10 লেখোনি, অ্যাপ্লাইড ভোল্টেজ লেখোনি, শুধু এর ভোল্টেজ লিখেছো। আমি বলছি তাহলে পাওয়ার ফ্যাক্টরে শুধু ওর লিখতে হবে, তাহলে এর পাওয়ার ফ্যাক্টর কত 1, এর পাওয়ার ফ্যাক্টর 1, কারণ cos 0 ডিগ্রি, এর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে এটা কিন্তু সেই ইউনিটি হচ্ছে এইটা। এবং যদি বলো এরটা একটু দেখিয়ে দিন, তো এটা দেখানো যেতে পারে PL ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো VL ইন্টু I ইন্টু cos phi। তো এর ভি কত? ভি হচ্ছে 6 ভোল্ট, তো 6 ইন্টু I কত 1 অ্যাম্পিয়ারই ফ্লো হবে 1 ইন্টু cos phi কত cos 90 ডিগ্রি, দেখো cos 90 ডিগ্রি, তাহলে এর পাওয়ার হয়ে যাচ্ছে 0, cos 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে পাওয়ার যেটা ইউটিলাইজ হচ্ছে সেটা এখানে হচ্ছে, তাহলে দুই কোথায় গেল, দেখো একটু আরো ক্লিয়ার হবে। তো এই যে পাওয়ারটা ডেলিভার হলো এটা অ্যাপারেন্ট পাওয়ার, আর বলে রাখি যে পাওয়ারটা ইউটিলাইজ হলো তার মানে 8 ওয়াট, এই যে এটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ হচ্ছে সার্কিটে, এটা ইউটিলাইজড পাওয়ারও বলতে পারো, অ্যাক্টিভ পাওয়ার বলতে পারো, অথবা রিয়েল পাওয়ার বলতে পারো, রিয়েল অনেকগুলো নামে ডাকা হয়, ঠিক আছে। অথবা দেখবে যাকে দেখতে সুন্দর তাকে মামুনি, সুন্দরী, মিষ্টি, কত নাম থাকে। আর যাকে দেখতে একটু খারাপ, মানে যাকে আমার মতো দেখতে, তার বাবা মা যেমন ওই একটাই নাম দিয়ে রেখেছিল সঞ্জয় বৈদ্য, গোটা পৃথিবী সঞ্জয় বৈদ্য নামেই ডাকে। সুতরাং এটা তো ভালো জিনিস, তাই এর অনেক নাম, যেমন অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, ট্রু পাওয়ার, ইউটিলাইজ পাওয়ার, এতগুলো নামে কিন্তু ডাকা হয়, ঠিক আছে, এতগুলো নামে ডাকা হয়। আর এই পাওয়ারটা হচ্ছে জেনে রাখো কজ কম্পোনেন্ট অফ পাওয়ার। আমি বলছি যে 10 যাচ্ছিল, 10 ওয়াটটা ডেলিভার হয়েছিল, এটা হচ্ছে অ্যাপারেন্ট, যেটা ইউটিলাইজড হলো 8, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এই 10 এর থেকে 8 বাদ গেলে যেটা থাকছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ। এখানে এই বাদ যাওয়াটা এইভাবে হবে না, মানে বাদ যেটা ভেক্টরিক্যাল হোক কিংবা অ্যারিথমেটিক হোক সেটা আমরা দেখবো। তো বাদ যেটা তার মানে সেটা রিটার্ন আসছে, মেইনলি সেটা রিটার্ন আসছে, সেটা কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এই অ্যাক্টিভটা হচ্ছে কজ কম্পোনেন্ট, আর এই রিঅ্যাক্টিভটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। আর সাইন কম্পোনেন্ট মানে কি লম্ব, আর কজ কম্পোনেন্ট মানে কি ভূমি। এগুলো ট্রিগোনোমেট্রিতে জানো তুমি, কজ কম্পোনেন্ট মানে হরিজন্টাল, সাইন কম্পোনেন্ট মানে হচ্ছে ভার্টিক্যাল। তো এ পর্যন্ত বোঝা গেল? ওকে, এগোচ্ছি তাহলে। এবার তুমি বলছি যে এই যে 2 ওয়াট কিংবা বেশি হতে পারে যে রিটার্ন আসছে, এটা কিভাবে রিটার্ন আসে একটু দেখা যাক, সেটা দেখিয়ে ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে বাকি যখন আরসি সার্কিট বোঝাবো তখন আরো অনেক সুন্দর ইনফরমেশন দেব, লজিক্যাল ইনফরমেশন অবভিয়াসলি। তো দেখা যাক যে যেটা ফেরত আসছে এটা কিভাবে ফেরত আসছে, এটা বলে ক্লাস শেষ করব। তো অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ভেক্টর ডায়াগ্রাম নিয়ে ডিল করছিলাম, এখন যদি ওয়েভ ডায়াগ্রামের কথা বলি, তাহলে ওয়েভ ডায়াগ্রাম দেখো যে সার্কিট যদি পিওর রেজিস্টিভ হয়, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না। দেখে নাও যে এটা হচ্ছে সাপোজ দ্যাট ভোল্টেজ, তাহলে কারেন্ট কি হবে? হতে পারে কারেন্টের ভ্যালু কমই হয় ভোল্টেজের থেকে। তো কারেন্টের ভ্যালু কম হলেও কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না। মানে যেখানে এটা ভোল্টেজ, এটা কারেন্ট, যেখানে ভোল্টেজ 0-তে সেখানে কারেন্টও 0, যেখানে ভোল্টেজ দেখো 90 ডিগ্রি তার মানে ম্যাক্সিমাম, কারেন্টও সেই জায়গাটায় সেই ইনস্ট্যান্টে কারেন্টও ম্যাক্সিমাম। ভোল্টেজ যেখানে আবার 0, কারেন্টও 0 হয়, 0 ডিগ্রিতে আছে।
ভোল্টেজ যেখানে আবার নেগেটিভ 90, কারেন্ট তো নেগেটিভ 90। তো তখন কি হচ্ছে দেখো, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট, পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে আমি এই স্লটের পাওয়ার কত দেখব, এই স্লটের পাওয়ার কত দেখব, এই স্লটের পাওয়ার কত দেখব, ঠিক আছে। তো এই স্লটের পাওয়ার কি, প্লাস আই ইনটু ভি ইনটু আই, ভি ইনটু আই, তাহলে প্লাস বি ইনটু প্লাস আই ইকুয়ালস টু প্লাস বি ইনটু প্লাস আই ইকুয়ালস টু প্লাস ডাব্লিউ। তাহলে এই দুজনের গুণফল, এটা গুণফল বাড়বে এটা। পরের স্লটে কি হচ্ছে দেখবো, দেখো এখানে মাইনাস আই এবং মাইনাস বি, তাহলে মাইনাস বি ইনটু মাইনাস আই ইকুয়ালস টু কি হবে, প্লাস ডাব্লিউ। তার মানে এটা এই পাওয়ারটাও এদিকেই হচ্ছে, ডাব্লিউটা প্লাসেই হচ্ছে। দেখো এটা তো গ্রাফ পেজ, এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে সেই এদিকেই হচ্ছে। আবারও প্লাস আই প্লাস বি এদিকেই হচ্ছে। এটা যদি পিওর ইন্ডাকটিভ হতো, দেখে নাও, পিওর ইন্ডাকটিভ হলে এক ফোঁটা কিন্তু পাওয়ার কনজাম্পশন হবে না, পিওর ইন্ডাকটিভ হলে এক ফোঁটা পাওয়ার কনজাম্পশন হবে না। দেখা যাক পাওয়ার যতটা ডেলিভার হবে, ডেলিভার কিন্তু অবশ্যই হবে, যতটা ডেলিভার হবে ততটাই আবার সার্কিটে রিটার্ন আসবে। আমি বলছি পিওর ইন্ডাকটিভ সার্কিটে। এদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, এটা ভোল্টেজ হলে এটা কারেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি, এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেটাকে তুমি এই করে নাও। দেখো এটা যদি ভোল্টেজ হয়, এটা যদি তোমার ভোল্টেজ হয়, তাহলে কারেন্টটা কি, ভোল্টেজ যখন 0 ডিগ্রি, কারেন্ট তখন মাইনাস 90, তবেই তো 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট। ভোল্টেজ যখন 0 ডিগ্রি, কারেন্ট তখন মাইনাস 90। তো বাই দ্য ওয়ে কারেন্ট তখন এটা 90, কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে থাকবে, কারেন্ট 90 ডিগ্রিতে পিছিয়ে থাকবে, ঠিক আছে। তো আমি এবারে যতগুলো স্লট পাওয়া যাচ্ছে, মানে জিরো অ্যাক্সিস এর উপরে যতগুলো পয়েন্ট পাওয়া যাচ্ছে, সেই পয়েন্টে স্লট ড্র করব। এখানেও জিরো অ্যাক্সিসে পেয়েছি, এখানেও জিরো অ্যাক্সিসে পেয়েছি, এখানেও জিরো অ্যাক্সিসে পেয়েছি, এখানেও জিরো অ্যাক্সিসে পেয়েছি, এখানেও। তো দেখো একটু লক্ষ্য করো যে প্রথম স্লটে, এই স্লটে ভোল্টেজ ইনটু কারেন্ট করো। তো এখানে কারেন্ট, এটা ভোল্টেজ, তাহলে এখানে মাইনাস, দেখো প্লাস ভোল্টেজ, W ইকুয়ালস টু প্লাস ভি পাচ্ছি ইনটু ওর সঙ্গে কি পাচ্ছি, মাইনাস আই, এটা ইনটু, তাহলে এখানে যে পাওয়ারটা পাচ্ছ এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ দিকে হলে এটা ডাব্লিউ। পরের স্লটে দেখা যাক যে কি পাচ্ছি, এখানে এই পরের স্লট মানে এইটুকু কারেন্ট এই স্লট পর্যন্ত যেতে হবে, এবং ভোল্টেজ এইটুকু, দুজনেই দেখো প্লাস, তাহলে প্লাস কারেন্ট প্লাস ভি, তাহলে প্লাস ডাব্লিউ। এই পরের স্লটে এসো, দেখো এখানে প্লাস আই মাইনাস ভি, পরের স্লট এইখান থেকে এই পর্যন্ত কারেন্ট, এবং ভোল্টেজ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পরের স্লটে, এটা মাইনাস ভোল্টেজ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে প্লাসে প্লাস, ওয়াট, এগুলো ওয়াট, এই যে পরে যে এটা আছে এটা ওয়াট, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে প্লাসে প্লাস। তো আমি বলতে চাইছি দেখো যতটা যাচ্ছে সার্কিটে ডেলিভার হচ্ছে ততটাই রিটার্ন চলে আসছে, যতটা ডেলিভার হচ্ছে ততটাই রিটার্ন চলে আসছে, যতটা ডেলিভার হচ্ছে ততটাই রিটার্ন চলে আসছে। পিওর ইন্ডাকটিভ সার্কিট আগেবার কি দেখেছিলাম, সবটাই ডেলিভার হচ্ছে, ফিরে কিছু আসছে না, তাহলে সেটা পিওর রেজিস্টিভ সার্কিটে কমপ্লিটলি ইউটিলাইজ হচ্ছিল। আর পিওর ইন্ডাকটিভ সার্কিটে কি হচ্ছে, পুরোটাই ফেরত আসছে। তার মানে পিওর ইন্ডাকটিভ সার্কিট পাওয়ার কনজাম্পশন করতে পারে না, কনজাম্পশন করতে পারে না। এবারে যদি সার্কিট কম্বিনেশন হয়, আরএল কম্বিনেশন, একবার দেখি আরএল কম্বিনেশন। তো সাপোজ সার্কিটটা হচ্ছে আর এন্ড এল, তাহলে আর এন্ড এল, তাহলে এদের মধ্যে ধরে নেওয়া যাক এটা আই এটা ভি, তাহলে কিছু একটা ফাই এর অ্যাঙ্গেল আছে, ধরে নেওয়া যাক 30 ডিগ্রি 30 ডিগ্রি, আচ্ছা 45 ডিগ্রি করে দিই, 45 ডিগ্রি, এত কম অ্যাঙ্গেলে আঁকা যাবে না, এটা 45 ডিগ্রি। তো এখন আমি এফ ড্র করব, এটা ভোল্টেজ একটা আগে এখানে, তাহলে কারেন্ট কি 45 ডিগ্রিতে পিছিয়ে আছে, এটা কারেন্ট এটা ভোল্টেজ 45 ডিগ্রিতে পিছিয়ে আছে, তাহলে এর যখন এটা 90 এটা 90 এটা 90, তাহলে 45 এখান দিয়ে হয়, তার মানে ভোল্টেজ যখন 0 কারেন্ট তখন -45, তবেই তো 45 ডিগ্রিতে পেছানো বলা যায়, তো কারেন্ট তখন -45, তখন এখান দিয়ে আছে 45 এখানে,
এখানে 45 এখানে 40 এখানে দিয়ে দেখো এবারে যেখানে যেখানে তুমি স্লট পাচ্ছ সেখানে সেখানে স্লট, যেখানে যেখানে জিরো অ্যাক্সিস এর উপরে পয়েন্ট পাচ্ছ সেখানে স্লট করে ফেলো। এই এই এখানেও পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, আবার এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি। একবার দেখো যে আমি এইখান থেকে শুরু করছি, হ্যাঁ এখান থেকে শুরু করছি, কারণ এটা প্রথমটা নেগেটিভ এসে যাবে, দেখতে খারাপ লাগছে। এটা কারেন্ট, এটা কারেন্ট, দেখো কারেন্ট যখন 0 ভোল্টেজ তখন 40, তো কারেন্ট যখন 0 ভোল্টেজ তখন 45, এই জন্য ভোল্টেজ এগিয়ে আছে 45 ডিগ্রিতে। তাহলে এই স্লটের এখান থেকে এই স্লটের পাওয়ার কতটা হবে? এতটা। আবার এই স্লট থেকে এই স্লটের পাওয়ার কি হবে? দেখো এখানে কারেন্টটা নেগেটিভ, ভোল্টেজ পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাওয়ার। আবার এই স্লটের পাওয়ার হবে প্লাসে প্লাসে প্লাস পাওয়ার, এই স্লটের পাওয়ার হবে প্লাসে মাইনাসে মাইনাস, এই স্লটের প্লাসে প্লাসে প্লাস। একটা জিনিস লক্ষ্য করো যে পাওয়ার ডেলিভার কি হচ্ছে, এই স্লটের পাওয়ারটা পজিটিভ দিকে, তার মানে এই স্লটের পাওয়ারটা ডেলিভার হচ্ছে, এই ডেলিভারিং পাওয়ার থেকে এতটা পাওয়ার আবার নেগেটিভ, মানে সার্কিটে রিটার্ন চলে আসছে, সার্কিটে রিটার্ন চলে আসছে। আবার এই স্লটের পাওয়ার আবার এতটা ডেলিভার হচ্ছে, পরের এই স্লটে এতটুকু আবার রিটার্ন চলে আসছে, এটুকু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই যে রিটার্ন পাওয়ারটা না, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এখানেও আবার রিটার্ন চলে আসবে, এই রিটার্ন পাওয়ারটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সুতরাং এতক্ষণে তোমরা বুঝে গেছো যে অ্যাঙ্গেল যত বেশি হবে তত রিঅ্যাক্টিভ পাওয়ারও কিন্তু বেশি হবে। সো আই হোপ যে তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে একদম সিমিলার টাইপ ক্লাস আসছে সেখানে আরো ক্লিয়ার করার। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।